নমস্কার। কলকাতার ইগনু রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিএইচআইসি 110 এই পেপারের ইউনিট 3 আমরা ইতিপূর্বে আমরা অনেকবার যারা আমরা ইতিহাসের ছাত্রছাত্রী তারা আমরা এই অধ্যায় অনেকবারই অধ্যয়ন করেছি, কিন্তু কিন্তু আমাদের ইতিহাস যখনই করবো তখন এই অধ্যায়টা তো আমাদের একেবারেই বাদ দেওয়া যাবে না। এখানে যে আজকে আলোচনার যে সূচনা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ শক্তির বিস্তার বা উপনিবেশের শক্তির বিস্তার বেঙ্গল, বাংলা এবং পাঞ্জাবে এবং মাইসোর এবং মারাঠায়। কিন্তু অধ্যায়ের মধ্যে আমরা দেখেছি প্রথমে সূচনা হয়েছে কিন্তু ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব দিয়ে। কারণ শুধুমাত্র যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বাণিজ্য করতে আসে তখন কিন্তু তার সঙ্গে ফ্রেঞ্চ বা ফরাসি, পর্তুগিজ, ডাচ ইত্যাদি এদের সম্পর্কে দ্বন্দ্ব লেগেছিল। সুতরাং বাংলা এবং পাঞ্জাব বা মহীশূর এবং মারাঠাতে প্রবেশ করার আগে এই সম্পর্কে আমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেওয়া প্রয়োজন। আমরা মোটামুটি ভাবে জানি যে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ এবং ফরাসি বণিক দল ছাড়াও এখানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ এবং ফরাসিদের পরাজয়ের কারণ এবং সবচেয়ে হচ্ছে দুপুরের কি কৃতিত্ব এখানে ছিল। পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ এবং ফরাসি বণিক দল ছাড়াও ইউরোপীয় বণিক দলের ডেনমার্করাও কিন্তু প্রাচ্যের বাণিজ্যে অংশগ্রহণ করেছিল। ডেনমার্করা ছিল কিন্তু ডেনমার্কের অধিবাসী, আর তারাও একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সৃষ্টি করে। ডেনমার্করা তাঞ্জোর জেলার রান্দুবারে 1620 খ্রিস্টাব্দে এবং 1755 খ্রিস্টাব্দে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। শ্রীরামপুর বা এইসব জায়গায় গেলে কিন্তু এখনো ফরাসিদের যে স্থাপত্য বা ডেনমার্কের স্থাপত্য কিন্তু এখনো সেখানে দেখা যায়। কিন্তু ডেনমার্করা ভারতে ব্যবসা বাণিজ্য তেমন সুবিধা করতে না পেরে তাদের বাণিজ্য কুঠিগুলি তারা কিন্তু বিক্রি করে দিয়ে ভারত পরিত্যাগ করে চলে যায়। তাহলে সময় সময় যে শুধু যে শক ও মোগল পাঠান নয়, বিদেশি শক্তির মধ্যে কিন্তু এরাও এখানে ভারতবর্ষে কিন্তু প্রাধান্য বিস্তার করতে তারাও এসেছিল। ফ্লান্ডার্সের বণিকগণ 1723 খ্রিস্টাব্দে এক সনদের দ্বারা ওয়েস্টার্ন কোম্পানি গঠন করে এবং পরবর্তীকালে তারাও কিন্তু এখানে বিশেষ বাণিজ্য সুবিধা করতে পারেনি। অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ 1740 থেকে 1763 পর্যন্ত এই সময়টাতে দাক্ষিণাত্যে তথা করমণ্ডল উপকূলে কিন্তু ইঙ্গো ফরাসি সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে রয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু শেষ পর্যন্ত ফরাসি শক্তির অবসান ঘটে এবং ভারতবর্ষে কিন্তু ইংরেজ শক্তি বিনা বাধায় তারা অগ্রসর হয়। কারণ আমরা জানি পলাশী যুদ্ধের পরে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। এই ইউরোপীয় আগমন জলপথে ঘটায় সাহায্যের উপকূল অঞ্চলে তাদের আধিপত্য স্থাপনের সূচনা হয়। তার মানে অন্যান্য ইংরেজ জাতি বা অন্যান্য বণিকের এখান থেকে চলে গেল, ফরাসিদের তখন কিন্তু তারা যায়নি, কিন্তু শেষ পর্যন্ত তারাও ইংরেজদের কাছে পরাজয় স্বীকার করে কিন্তু চলে গিয়েছিল। বঙ্গোপসাগরের তীরে করমণ্ডল উপকূলে রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগ ইঙ্গো ফরাসি শক্তিবর্গ নিজের শক্তি বৃদ্ধির খেলায় কিন্তু তারা তৎপর হয়ে ওঠে। তাই 20 বছর ধরে এই করমণ্ডলে এই যে বঙ্গোপসাগরের যে করমণ্ডল উপকূলে এই যে রাজনৈতিক যে একটা অনিশ্চয়তার সুযোগ নিয়ে ইঙ্গো ফরাসি শক্তিবর্গ সেখানে কিন্তু নিজের শক্তি বৃদ্ধির খেলায় তারা তৎপর হয়ে ওঠে। কারণ রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অন্যান্য শক্তি কিন্তু সেখানে স্বাভাবিকভাবে প্রাধান্য বিস্তার করবে। তাই 20 বছর এই দ্বন্দ্বের প্রভাব ছিল কিন্তু সুদূরপ্রসারী। কারণ এই দ্বন্দ্বের প্রভাবে বাংলাদেশে ইংরেজ কোম্পানির সঙ্গে বাংলার নবাবদের যে তাহলে কি, কারণ এই দ্বন্দ্বের প্রভাবে কি হয়েছিল, বাংলাদেশে ইংরেজ কোম্পানির সঙ্গে বাংলার নবাবের যে সংঘর্ষ শুরু হয়েছিল
তার দ্বারাই ভারতবর্ষের 200 বছরের ভবিষ্যৎ কিন্তু নির্মিত হয়েছিল। তাহলে কি এই যে দ্বন্দ্বটাই কিন্তু এই দ্বন্দ্বের দ্বারাই এই যে দ্বন্দ্বটা আমরা দেখছি, দ্বন্দ্বের যে সূচনা হয়েছে তার দ্বারাই ভারতবর্ষের 200 বছরে কিন্তু ভবিষ্যৎ নির্মিত হয়েছিল। কারণ এখানে যদি ফরাসিরা জয়লাভ করতো তাহলে কিন্তু ভারতের ইতিহাস অন্যভাবে রচিত হতো। রাজনৈতিক থেকে বিচার করলে বলা যায় যে একমাত্র দাক্ষিণাত্যে কিন্তু সেই সময় অরক্ষিত ছিল, দাক্ষিণাত্যে কিন্তু সেই সময় অরক্ষিত ছিল, কারণ কিন্তু বিপুল প্রভাবে রাজত্ব করছিল। পূর্ব ভারত ছিল আলীগড় দিয়ে, আমরা জানি, তার মানে কি একমাত্র দাক্ষিণাত্য ছিল অরক্ষিত, কারণ পশ্চিম ভারতে মারাঠারা ছিল এবং বেঙ্গলে বাংলায় কারা ছিল, বাংলায় তখন ছিল আলীবর্দী খান কঠোর শাসন। এই কঠোর কর্তৃত্বকে অস্বীকার করে কোন ইউরোপীয় শক্তিবাদীদের কিন্তু কিছু করার ছিল না, কারণ এরা খুবই শক্তিশালী ছিল, একদিকে মারাঠা, একদিকে হচ্ছে আলীবর্দী খান, দিনে বাংলা। আবার মারাঠা শক্তি এই সময় করমণ্ডল অঞ্চলে হানা দিয়ে চৌথ আদায় করতে দারুণ রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাই তারা দক্ষিণের এই ঘোলা তালে আবার মারাঠা শক্তি এই সময় করমণ্ডল অঞ্চলে কিন্তু তারা কি করলো, সেখানে ঢুকে তারা চৌথ যে করটা আদায় করতে গিয়ে কিন্তু একটা রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়। ফলে কি তাহলে এখানে ফরাসিদের সঙ্গে ইংরেজদের সঙ্গে তাদের কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়। দক্ষিণ ভারতের রাজনৈতিক বিশৃঙ্খলা এই দুই শক্তির উপনিবেশ যুদ্ধটি কিন্তু ভীষণভাবে তীব্র করে তুলেছিল, একদিকে হচ্ছে ফরাসি আর একদিকে হচ্ছে ইংরেজ। তাই যতদিন হায়দ্রাবাদের নিজাম উল মুলক জীবিত ছিলেন ততদিন দাক্ষিণাত্য সুরক্ষিত ছিল বলা যায়, কিন্তু তার মৃত্যুর পর থেকে কিন্তু বিদেশি শক্তিপক্ষের পক্ষে দাক্ষিণাত্যে হস্তক্ষেপ করার সুযোগ দেয়। তাহলে হায়দ্রাবাদের নিজাম উল মুলক যতদিন শক্তিশালী ছিলেন ততদিন অবধি কিন্তু দাক্ষিণাত্য সুরক্ষিত ছিল বলা যায়। ইংরেজের ফরাসি শক্তিবর্গ উপলব্ধি করে যে করমণ্ডল অঞ্চলে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারলে ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের পথ কিন্তু মসৃণ হয়। তাহলে ইংরেজ ও ফরাসি শক্তিবর্গ উপলব্ধি করে যে করমণ্ডল অঞ্চলে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারলে ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের পথ মসৃণ হবে। এই সময় ইউরোপীয় ইঙ্গ ফরাসি, তার মানে কি হচ্ছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগ, তখন এখানে ইংরেজ এবং ফরাসি বা উভয় দেখলো যে তাহলে ভারতের সাম্রাজ্য স্থাপনের পর পশ্চিম হবে, কারণ এই দিকটা যদি তারা দখল করতে পারে তাহলে অটোমেটিক্যালি সাম্রাজ্য স্থাপন ধীরে ধীরে অন্যদিকে তারা অগ্রসর হতে পারবে। এই সময় ইউরোপে ইঙ্গ ফরাসি সংঘর্ষ, এই সময় কি ইউরোপের ইঙ্গ ফরাসি সংঘর্ষ আরম্ভ হওয়ার পর তার প্রভাবও কিন্তু এই অঞ্চলে, তাহলে এখানে ইঙ্গ ফরাসি সংঘর্ষ আরম্ভ হওয়ার তার প্রভাবও এই অঞ্চলে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে কিন্তু প্রতিফলিত হয়েছিল। ইংরেজরা করমণ্ডল উপকূল এবং তার পশ্চাৎভূমির নাম দিয়েছিল কর্ণাটক। তাহলে ইংরেজরা করমণ্ডল উপকূল এবং তার পশ্চাৎভূমির নাম দিয়েছিল হচ্ছে কর্ণাটক। এই অঞ্চলে প্রায় 20 বছর ধরে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব প্রতিফলিত, এই অঞ্চলে প্রায় 20 বছর ধরে কিন্তু ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছিল। এই অঞ্চলকে কেন্দ্র করে ইঙ্গ ফরাসি শক্তিবর্গের মধ্যে 3টে যুদ্ধ হয়েছিল। তাহলে এই অঞ্চলকে কেন্দ্র করে ইঙ্গ ফরাসি শক্তিবর্গের মধ্যে কিন্তু 3টে যুদ্ধ হয়েছিল। ইংরেজরা কিন্তু এই যুদ্ধে জয়ী হয়েছিল। কর্ণাটকে যুদ্ধ স্থির করে দিয়েছিল তারা। তাহলে এই অঞ্চলকে কেন্দ্র করে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইঙ্গ ফরাসির মধ্যে 3টে দ্বন্দ্ব হয়েছিল এবং এই 3টে দ্বন্দ্বই কিন্তু স্থির করে দিয়েছিল যে কারা ভারতবর্ষকে শাসন করবে। কারণ যদি ফরাসিরা জিতে যেত তাহলে কিন্তু ভারতের ইতিহাস অন্যভাবে রচিত হতো। ইংরেজরাই শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়লাভ করে। তাই কর্ণাটকের যুদ্ধগুলি ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। হ্যাঁ, তবে এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ এবং ঘটনা বা যুদ্ধের ঘটনা খুব একটা কিন্তু বেশি মূল্য ছিল না। 1740 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শুরু হলে ইউরোপের মধ্যে
ইউরোপের মতো কিন্তু ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে ফরাসিদের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তার মানে ওইখানে যুদ্ধের প্রভাবে কিন্তু ভারতবর্ষেও যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধ শুরু হওয়ার পশ্চাতে তৎকালীন দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু দায়ী ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে যে 18 শতকের প্রথম দিকে কিন্তু ইউরোপে যুদ্ধ হয়েছিল। প্রায় সব পার্টিতে ইংল্যান্ড এবং ফ্রান্স প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করছে। মোটামুটি আমরা যদি এই সময় ইউরোপিয়ান ইতিহাস দেখি তাহলে কি সবসময় সেখানে দেখা যাচ্ছে যে কটা যুদ্ধ হচ্ছিল সেখানে ইংল্যান্ড এবং ফ্রান্স দুটো দেশই কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অবশ্য ইতিপূর্বে ভারতে ব্যবসারত ইংরেজ এবং ফরাসি বণিকরা নিজে নিজে প্রভাব প্রতিপত্তি তাহলে কি অবশ্য ইতিপূর্বে ভারতে ব্যবসারত ইংরেজ ও ফরাসি বণিকরা কিন্তু নিজে নিজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল। কেন তাহলে বাণিজ্যের ক্ষেত্রে কে মানে সাহিত্য লাভ করবে সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। তার মানে দেখা যাচ্ছে যে শুধু বাণিজ্যিক ক্ষেত্রে না, তারা কিন্তু এখানে চেষ্টা করছিল সাম্রাজ্য স্থাপন করতে, কিন্তু ফরাসিদের ভাগ্যে কিন্তু তাদের এখানে স্থায়িত্ব বেশি দিন ছিল না। কারণ দিনেমার ওলন্দাজ যারা যারা ছিল, তারা যারা এসেছিলেন এখানে বাণিজ্যের জন্য, তারা কিন্তু সবাই সেখান থেকে চলে গিয়েছিল। এইভাবে ইঙ্গো ফরাসি দুটি বাণিজ্য সংস্থা সশস্ত্র সংঘর্ষকে আধিপত্য বিস্তারের প্রধান অস্ত্র হিসাবে বেছে নেয়। তাহলে কি হলো, তারা এই সশস্ত্র সংঘর্ষকে আধিপত্য বিস্তারের প্রধান অস্ত্র হিসাবে বেছে নিল। ইংরেজ নৌসেনাপতি পেইন্টন ফরাসিদের কয়েকটি জাহাজ দখল করে নিলে কিন্তু ইঙ্গো ফরাসি প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়েছিল। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পণ্ডিতেরই দক্ষ শাসনকর্তা টুকলে ইংরেজ বণিকদের কিন্তু চূড়ান্ত শিক্ষা দিয়েছিল। তাহলে কি হলো, এই ঘটনায় অস্থির হয়ে পণ্ডিতেরই দক্ষ শাসনকর্তা টুকলে ইংরেজ বণিকদের কিন্তু চূড়ান্ত শিক্ষা দেয়। তিনি ফরাসি জাহাজগুলি শুধু পুনরুদ্ধার করেননি, ইংরেজদের মাদ্রাজ নদীও দখল করতেন। তিনি কিন্তু ফরাসি জাহাজগুলি শুধু পুনরুদ্ধার করেননি, ইংরেজদের কিন্তু মাদ্রাজ নদীও দখল করেছিলেন। এর ফলে ব্রিটিশ সেনাপতি প্রথমে সিংহলে পালিয়ে গিয়েছিলেন এবং পরে তারা বাংলায় তারা নৌবংশও চলে যান। 1746 খ্রিস্টাব্দে মাদ্রাজ নদী দখল করার পরে ডুপ্লে পন্ডিচেরির অপর ইংরেজ ঘাঁটি সেন্ট ডেভিড আক্রমণ করেন, কিন্তু ইংরেজরা এই আক্রমণ কিন্তু প্রতিহত করে। প্রথম পর্যায়ে ইঙ্গো ফরাসি সংঘর্ষ ডুপ্লে নেতৃত্বে ফরাসিরা সাফল্য লাভ করে। ইংরেজরা এই সময় কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু ইংরেজ এবং ফরাসিরা তার অনুমতি না নিয়ে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইংরেজ ও ফরাসিরা তার অনুমতি না নিয়ে দুই বিদেশি কোম্পানি পারস্পরিক সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়েছিল। তার মানে দেখা যাচ্ছে যে ইংরেজরা এই সময় কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের কাছে তারা সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু ইংরেজ ও ফরাসিরা তার অনুমতি না নিয়ে দুই বিদেশি কোম্পানি পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হওয়ায় তিনি কিন্তু তার লিপ্ত হওয়ায় তিনি ভালো মনে তিনি গ্রহণ করেনি, কারণ এটা মনে হয়েছিল তার সার্বভৌম ক্ষমতা অবমাননা করা হচ্ছে। কিন্তু সচ্যুতরে ঢুকলে আনোয়ারউদ্দিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাদ্রাজ ঘাঁটি দখল করে মাদ্রাজ শহরটি তার অধীনে তিনি ছেড়ে দেবেন, যার জন্য তিনি এই বিরোধে হস্তক্ষেপ থেকে বিরত ছিলেন। কিন্তু ফরাসিরা মাদ্রাজ নিজেদের অধীনে রাখে। ডুপ্লে আনোয়ারউদ্দিনকে প্রভাবিত করায় আরকটের নবাব তার পুত্র মহাবেজ খানের নেতৃত্বে ফরাসিদের দমন করার জন্য 10,000 সেনাবাহিনী প্রেরণ করে, কিন্তু ফরাসিরা তাদের 1,000-এর কম সুশিক্ষিত সৈন্যের দ্বারা ইত্যাদি করে। প্রথম কর্ণাটকের যুদ্ধ বলতে সেন্ট-থমের যুদ্ধই কিন্তু প্রকৃতপক্ষে প্রথম যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু ফরাসিরা 1740 থেকে 48 প্রথম কর্ণাটকের যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু ফরাসিরা জয়লাভ করে তাদের নৌশক্তির প্রাধান্য সুনিশ্চিতভাবে প্রমাণ করেছিল। এই যুদ্ধে পরাজয়ের ফলে সামান্য সংখ্যক সৈন্যের দ্বারা ভারতীয় পরাজয় তাদের সামরিক শক্তি তাহলে কি
নৌশক্তি প্রাধান্য সুনিশ্চিতভাবে প্রমাণ করে। এই যুদ্ধে পরাজয়ের ফলে ফরাসিদের সামান্য সংখ্যক সৈন্যের দ্বারা ভারতীয়দের পরাজয় তাদের সামরিক শক্তির দুর্বলতায় কিন্তু প্রকাশ পায়। এই যুদ্ধে প্রমাণ করে ভারতীয়দের পুরাতন রণকৌশল কিন্তু খুবই অচল। তা সত্ত্বে এই যুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে সুদূর প্রসারী কিন্তু ইঙ্গিত বহন করেছিল। এই যুদ্ধে স্পষ্ট করে দিয়েছিল নৌশক্তিতে যে বলিয়ান হবে সেই কিন্তু ভবিষ্যৎ ভারতবর্ষকে শাসন করার অধিকার অর্জন করতে পারবে। প্রথম কর্ণাটক যুদ্ধে জয়লাভ পন্ডিচেরি শাসনকর্তা ডুপ্লের আত্মবিশ্বাস কিন্তু খুব দ্বিগুণ করে দিয়েছিল এবং তিনি ভেবেছিলেন যে পরবর্তী যুদ্ধগুলো হলে তিনি কিন্তু জয়লাভ তিনি ভারতবর্ষ সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে শুরু করেন। ইংরেজরা এই যুদ্ধ থেকে তার দুর্বলতার চরম শিক্ষা লাভ করে এবং ডুপ্লে কিন্তু এরপর থেকে দক্ষিণ ভারতের সাম্রাজ্য স্থাপনের প্রচেষ্টা শুরু করে দেয়। প্রথম কর্ণাটকে যুদ্ধে ফরাসিদের জয়লাভ সত্ত্বেও কিন্তু ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটেনি। ইতিমধ্যে 1748 খ্রিস্টাব্দে আইলা স্যাফেলের সন্ধির দ্বারা ইউরোপীয় ইঙ্গো-ফরাসি যুদ্ধের অবসান ঘটে। ভারতবর্ষে কিন্তু ইঙ্গো-ফরাসি প্রত্যক্ষ সংঘাত কিন্তু বন্ধ হয়ে যায়। সন্ধি শর্তানুসারে মাদ্রাজ ফরাসিরা ইংরেজদের ফিরিয়ে দেয়। এইভাবে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটলে এই যুদ্ধই কিন্তু আনোয়ারউদ্দিনের পরাজয় তথা দেশীয় শক্তির সামরিক দুর্বলতাকে দিবালোকের মতো কিন্তু স্পষ্ট করে দিয়েছিল। ভারতবর্ষের রাজনীতির দুর্বলতার সুযোগ। এবার আসছি আমরা কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ। এরপর আমরা আসছি কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ। ভারতবর্ষের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের ফরাসি আধিপত্য বিস্তার করার অভিপ্রায় ছিল কিন্তু ডুপ্লের প্রধান উদ্দেশ্য। এই কাজ তিনি অত্যন্ত চতুরতার সঙ্গে প্রথম থেকে কিন্তু করে আসছেন। তাই আইলা স্যাফেলের সন্ধিকে তিনি খুব একটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেননি, কারণ আইলা স্যাফেলের সন্ধির দ্বারা কি হলো, ভারতবর্ষে যখন ইউরোপে ফরাসিদের উত্তরাধিকারের দ্বন্দ্ব বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এখানে ইন্দো ফরাসি দ্বন্দ্ব কিন্তু বন্ধ হয়ে গেল। সেই সন্ধিতে কিন্তু ডুপ্লে ভালো চিত্তে গ্রহণ করেনি, কারণ এবং মাদ্রাজ ফিরিয়ে দেওয়ার ইচ্ছা কিন্তু তার ছিল না। কিন্তু স্থিতাবস্থা বজায় রাখার ভিত্তিতে কিন্তু প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয়ে যায়। তবে ভারতে যে একচেটিয়া বাণিজ্যের অধিকার স্থাপনে ইন্দো ফরাসি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল তার সমাধান কিন্তু হয়নি। কিছুদিন পর দুই কোম্পানির মধ্যে বেসরকারিভাবে আবার সংঘর্ষ শুরু হয়েছিল। ভাগ্যক্রমে ঘটনার পরিবর্তনে ডুপ্লে নিজের অভিলাষকে পূরণ করার জন্য একটি সুযোগ লাভ করেছিল। আর মোটামুটি ভাবে তখনকার মতো দ্বন্দ্ব হলেও পরবর্তীকালে কিন্তু আবার বেসরকারি ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছিল। ভাগ্যক্রমে ঘটনার পরিবর্তনে ডুপ্লে নিজের অভিলাষকে পূর্ণ করার একটি সুযোগ কিন্তু আবার লাভ করে। প্রকৃতপক্ষে হায়দ্রাবাদ এবং কর্ণাটকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা নিয়ে ইন্দো ফরাসি শক্তিবর্গের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে তাই ভারতবর্ষের ইতিহাসে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছিল। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আসাদ জঙ্গের মৃত্যু হলে তার পুত্র দ্বিতীয় নাসির জং এবং দৌহিত্রের মধ্যে কিন্তু বিরোধ উপস্থিত হয়। এই পরিস্থিতিতেও কিন্তু তখন কি হলো, এর মধ্যে 1748 খ্রিস্টাব্দে মারাঠাদের হাত থেকে কর্ণাটক মুক্তি লাভ করে এবং কর্ণাটকের সিংহাসনের দাবি করলে কর্ণাটকের কিন্তু উত্তরাধিকার দ্বন্দ্বের সূচনা হয়। এই পরিস্থিতিতে ইংরেজ এবং ফরাসি বণিকরা কর্ণাটক এবং হায়দ্রাবাদের প্রতিদ্বন্দ্বী দুজনের পক্ষ নিয়ে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়। মারাঠারা কর্ণাটকের সিংহাসনের দাবিদার হিসেবে চাঁদা শাহ এবং হায়দ্রাবাদের মুজাফফর জংয়ের পক্ষে অংশগ্রহণ করেছিল। অপরদিকে ইংরেজ বণিক কোম্পানি কর্ণাটকে মোহাম্মদ আলী ও হায়দ্রাবাদের নাসির জংকে সমর্থন করতে এগিয়ে আসে। ডুপ্লে চেয়েছিলেন যে চাঁদা শাহকে কর্ণাটকের সিংহাসনে বসিয়ে তারই সাহায্যে মুজাফফর জংকে দাক্ষিণাত্যের সুবাদারের পদে কিন্তু বহাল করবে, তাহলে দাক্ষিণাত্য এবং কর্ণাটকে ফরাসি প্রভাব সুদৃঢ় প্রতিষ্ঠিত হয়। এই উদ্দেশ্যে তিনি
চাঁদা সাহেব ও মুজাফফর জঙ্গের সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষর করেন। 1740 খ্রিস্টাব্দে 3 আগস্ট ফরাসি বণিক সংস্থা চাঁদা সাহেব ও মুজাফফর জঙ্গল এই তিন শক্তির আক্রমণে অম্বুগড়ের যুদ্ধে আনোয়ারকে নিহত হয়। এই যুদ্ধে আমরা আনোয়ারুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র মহাফেজ খান বন্দী হয় এবং অন্যান্য ঘটনাক্রম কিন্তু ঘটতে থাকে। সহজেই কর্ণাটক চাঁদা সাহেবের হস্তগত হয়। প্রকৃতপক্ষে 1749 খ্রিস্টাব্দে 3 আগস্ট অম্বুগড় যুদ্ধের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের সূচনা হয়েছিল। মাদ্রাজে ইংরেজ কোম্পানি বিপ্লবের অভিসন্ধিতে কিন্তু যুদ্ধ হয়েছিল, কিন্তু তখন প্রতিরোধ করার মতো শক্তি এবং তাহলে কি মাদ্রাজে ইংরেজ কোম্পানি কিন্তু বিপ্লবের অভিসন্ধি তারা কিন্তু এই ব্রিটিশ সরকার কিন্তু এবং তারা ভয় থেকে থাকে, কিন্তু তখন প্রতিহত করার মতো শক্তি এবং সামর্থ্য কিন্তু দুই ইংরেজদের ছিল না। কিন্তু আত্মরক্ষার জন্য ইংরেজ কর্তৃপক্ষ নাসির জংকে আট করে তার শত্রু গোষ্ঠীকে কিন্তু আহ্বান করেন বা সেখানে তিনি এক বিরাট বাহিনী নিয়ে আরকটে আসেন। চাঁদা সাহেবকে পরাস্ত করে আরকট নগর অধিকার করেন। চাঁদা সাহেব পণ্ডিতকে ফরাসিদের কাছে কিন্তু আশ্রয় গ্রহণ করেন। মুজাফফর জং তার কাছে কিন্তু তাকে বন্দী করে রাখা হলো, কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু নাসির জং ফরাসি বাহিনী কর্তৃক আক্রান্ত কিন্তু মারা যায়। তাহলে ফরাসি সাহায্য পেয়ে চাঁদা সাহেব কিন্তু কর্ণাটকে, তাহলে ফরাসিরা কিন্তু তাকে কি করলো, এই চাঁদা সাহেবকে কর্ণাটকে সিংহাসন থেকে সাহায্য করেছিল, কারণ কর্ণাটকে যখন সিংহাসন নিয়ে উত্তরাধিক দ্বন্দ্ব শুরু হয় সেই সুযোগে কাজে লাগিয়েছিল ফরাসি এবং ব্রিটিশ সরকার। ফরাসি সাহায্য পেয়ে চাঁদা সাহেব কর্ণাটকে নাগরিক ছিলেন। দাক্ষিণাত্য এবং কর্ণাটকে নিজেও মৃত্যুকে সিংহাসনে অধিষ্ঠিত করে বিক্রেতা কিন্তু অভিষেকে অনেকটাই সফল করতে পেরেছিলেন। কিন্তু মুজাফফর জংয়ের আকস্মিক মৃত্যু ঘটলে ফরাসি সেনাপতি কিন্তু আসাদ জংয়ের তৃতীয় পুত্র সরওয়ার জংকে দাক্ষিণাত্যে সুবাদারের পদে অধিষ্ঠিত করলে দাক্ষিণাত্যের ফরাসি প্রভাব কিন্তু এর দ্বারা আরো সংহত হয়। এ পর্যন্ত দাক্ষিণাত্যে ইংরেজ তার সর্বশক্তি নিয়োগ করার কিন্তু চেষ্টা করেনি, তবে তিনি উপলব্ধি করলেন যে যুদ্ধে পুরোপুরি সাফল্য লাভ করলে মাদ্রাজে ইংরেজদের সাথে নিরাপত্তা বিঘ্নিত হবে। ইংল্যান্ডের কর্তৃপক্ষ মাদ্রাজে সংকটজনক পরিস্থিতির কথা বিবেচনা করে মাদ্রাজে নিযুক্ত গভর্নর স্যান্ডার্সকে সব রকমের সাহায্য করতে কিন্তু প্রস্তুত হন। এই অধ্যায় যেটা আমরা দেখলাম শুধু আমাদের যুদ্ধেরই কথা বলতে হবে, কারণ কিভাবে তারা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ধীরে ধীরে তারা প্রাধান্য বিস্তার করতে থাকছিল এবং কেনই বা ইংরেজদের সঙ্গে ফরাসিদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। তাহলে ক্লাইভ এসেই মাদ্রাজের বিপ্লবকে অভিসন্ধিকে ব্যর্থ করে দিয়ে ফরাসিদের আধিপত্যকে চুরমার করে দেওয়ার উদ্দেশ্যে তিনি নতুন কূটনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগ করে মাদ্রাজের অবস্থাকে সম্পূর্ণভাবে ঘিরিয়ে দিলেন। ইংরেজ এতদিন তার মিত্রদের সাহায্য করতে কিন্তু উদ্যোগী হয়, কারণ মোহাম্মদ আলীকে চাঁদা সাহেব ত্রিচিনাপল্লীতে অবরুদ্ধ কিন্তু করে রেখেছিলেন, কিন্তু সুচতুর ক্লাইভ জানতেন যে এই অবরোধ থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করার মতো তার সামরিক শক্তি ছিল না, তাই ত্রিচিনাপল্লীকে মুক্ত করার জন্য তিনি অভিনব পদ্ধতি গ্রহণ করেছিলেন। তিনি প্রথমে আরকট আক্রমণ করেন এবং বিনা বাধায় কিন্তু তা দখল করেন। এদের দৃষ্টি আরকটের দিকে নিবদ্ধ হয়। চাঁদা সাহেব তার রাজধানী আরকট উদ্ধারের জন্য ত্রিচিনাপল্লী থেকে তাহলে কি চাঁদা সাহেব তার রাজধানী আরকট উদ্ধারের জন্য ত্রিচিনাপল্লী থেকে আরকট উদ্ধারের জন্য পাঠান। তিকপাই নদীর উপরে ক্লাইভ বিপুল বিক্রমে লড়াই করে ত্রিচিনাপল্লীর অবরোধ মুক্ত করেন। ত্রিচিনাপল্লী যুদ্ধে ফরাসিরা কিন্তু পরাজিত হয়ে যুদ্ধের ভাগ্য বিপর্যয় করে। দ্বিতীয় ইন্দো-ফরাসি দ্বন্দ্বে আমরা কি দেখতে পাচ্ছি, ফরাসিদের কিন্তু তারা জয়লাভ করতে পারেনি, এখানে কিন্তু তাদের পতনের একটা সূচনা হলো। মোহাম্মদ আলী কর্ণাটকের নবাব পদে আসীন হওয়ার পরে যুদ্ধের উচ্চাশা কিন্তু বিলীন হয়ে যায়। ফরাসি কর্তৃপক্ষ তাকে সমর্থন না করে 1754 খ্রিস্টাব্দে যুদ্ধের জায়গায় গডেসকে নিযুক্ত করেন।
তিনি এসে ইংরেজদের সঙ্গে 1755 খ্রিস্টাব্দে সন্ধি স্থাপন করেন। এই সন্ধিতে ইংরেজ ও ফরাসি শক্তি দেওয়া প্রতিশ্রুতিবদ্ধ হয় যে তারা এদেশের রাজন্য বর্গের অভ্যন্তরীণ কোনো ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না। প্রকৃতপক্ষে এই সন্ধিতে ফরাসিদের একমাত্র লাভ হয়েছিল যে হায়দ্রাবাদে মুসলিম ক্ষমতা অক্ষুণ্ণ থাকে। তাছাড়া এই সন্ধির ফলে ফরাসি সাম্রাজ্য স্থাপনের কিন্তু প্রচেষ্টা বিলীন হয়ে যায়। এরপরে আমরা আসবো তৃতীয় ইন্দো কর্ণাটক যুদ্ধ, অর্থাৎ তৃতীয় ইন্দো ফরাসি দ্বন্দ্ব, যা কর্ণাটকের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের শেষের দিকে গঠনের প্রচেষ্টা স্থাপিত হয়েছিল ইন্দো ফরাসি সন্ধি, কিন্তু সেটা ভারতের দীর্ঘস্থায়ী হয়নি। 2 বছরের মধ্যে ইউরোপের 1756 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী আমরা জানি যুদ্ধ আরম্ভ হলে ভারতেও কিন্তু পুনরায় ইন্দো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার সূচনা হয়। ইন্দো ফরাসি শক্তিদ্বয়ের মধ্যে তৃতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা শুধু দাক্ষিণাত্যে সীমিত ছিল না, বঙ্গদেশেও কিন্তু তা ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে তৃতীয় পর্যায়ে যুদ্ধের সূচনা হয়েছিল বঙ্গদেশ থেকে। ক্লাইভ ইতিপূর্বে বাংলা মসনদ থেকে সিরাজকে সিংহাসিত করার এক পরিকল্পনা কিন্তু গ্রহণ করেছিল। তাহলে ক্লাইভ ইতিপূর্বে বাংলার মসনদ থেকে সিরাজকে সিংহাসনচ্যুত করার এক পরিকল্পনা গ্রহণ করেছিল। যেভাবে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সংবাদ পেয়ে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সংবাদ পেয়ে কালবিলম্ব না করে ক্লাইভ ফরাসি চিঠি 1757 খ্রিস্টাব্দে কিন্তু চন্দ্রনগর দখল করেছিলেন। কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে ইংরেজদের সঙ্গে বাংলার নবাবের সংঘর্ষ শুরু হলে ফরাসিরা কিন্তু নবাবের পক্ষ অবলম্বন করতে থাকবে। ক্লাইভ কি করলেন? 1757 খ্রিস্টাব্দে ফরাসি থেকে চন্দ্রনগর দখল করে। সেই সময় কিন্তু লর্ড ক্লাইভ কিন্তু ধীরে ধীরে বাংলায় সাম্রাজ্য বিস্তার করতে থাকে। কারণ একই সময় আমরা দেখতে পাচ্ছি যে পলাশী যুদ্ধ এবং ইন্দো সপ্তবর্ষব্যাপী কিন্তু যুদ্ধের সূচনা শুরু হয়েছিল। তাহলে ইংরেজদের সঙ্গে বাংলা নবাবের সঙ্গে ফরাসিরা নবাবে, তাই কিন্তু ফরাসিদের শিক্ষা দেওয়ার জন্য তিনি চন্দননগর দখল করলেন। চন্দননগর দখলের মধ্যে দিয়ে কিন্তু দ্বিতীয় ইন্দো কর্ণাটক যুদ্ধের সূচনা হলে দাক্ষিণাত্যে ইন্দো ফরাসি প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু এর মূল কেন্দ্র। এরপর 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পলাশী যুদ্ধে পরাজিত করে মির্জাফরকে বাংলার মসনদে বসানো হয়। মির্জাফরকে তার হাতের পুতুল হিসেবে ব্যবহার করে। এখানে উল্লেখ্য যে পলাশী যুদ্ধে ইংরেজদের জয়লাভের সঙ্গে ভারতের ফরাসি শক্তির হাতও কিন্তু নির্ধারিত হয়ে যায়। কেননা এই যুদ্ধে জয়লাভের পরে বাংলার অপরিমিত সম্পদ হস্তগত করার অধিকার অর্জন করে এবং ইংরেজরা এই সম্পদ দাক্ষিণাত্যে ফরাসিদের বিরুদ্ধে কিন্তু এমনই কি দেখতে পাচ্ছি। এই যুদ্ধে জয়লাভের ফলে কিন্তু এই তৃতীয় ইন্দো কর্ণাটক ইন্দো ফরাসি যুদ্ধে অর্থাৎ কর্ণাটকের তৃতীয় যুদ্ধে কে জিতে গেল? কে জিতলো? শেষ পর্যন্ত কিন্তু ইংরেজরাই জিতে। এবং সেই সময় যে পলাশী যুদ্ধের পরে ইংরেজের জয়লাভের সঙ্গে সঙ্গে ভারতে কিন্তু ফরাসি শক্তির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কেননা এই যুদ্ধের জয়লাভের ফলে বাংলার অপরিমিত সম্পদ হস্তগত করার অধিকার অর্জন করে এবং ইংরেজি সম্পদ কি হলো দাক্ষিণাত্যে ফরাসিদের বিরুদ্ধে জয় করে দক্ষিণ ভারতের রাজনৈতিক এবং বাণিজ্য কেন্দ্র অধিকার করতে কিন্তু সমর্থ হয়। দাক্ষিণাত্যে ইন্দো ফরাসি সংঘর্ষ শুরু হলে ফরাসি সরকার ইংরেজ বাণিজ্য কেন্দ্রগুলি দখল করার উদ্দেশ্যে কাউন্ট পানি নামে একজন দক্ষ সেনাপতিকে ভারতে পাঠান। প্রথম দিকে কাউন্ট পানি কিছু সাফল্য লাভ করলো, তাঞ্জোর আক্রমণ করতে গিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও কাউন্ট লানি তার মানে আমরা কি দেখতে পাই দাক্ষিণাত্যে ইন্দো ফরাসি সংঘর্ষ শুরু হলে ফরাসি সরকার ইংরেজ বাণিজ্য থেকে দখল করার উদ্দেশ্যে কাউন্ট লানি নামে একজন দক্ষ সেনাপতিকে ভারতবর্ষে পাঠান। প্রথম দিকে কাউন্ট লানি কিছু সাফল্য লাভ করলো, তাঞ্জোর আক্রমণ করতে গিয়ে কিন্তু তিনি ব্যর্থতার একটা পরিচয় দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কাউন্ট লানি
দক্ষিণে ইংরেজদের মূল ঘাঁটি মাদ্রাজ কিন্তু অবরোধ করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও অবরোধ করেন। ফরাসি শক্তিকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে তিনি হায়দ্রাবাদ থেকে তার বাহিনী মাদ্রাজ চলে আসার নির্দেশ দেন। এর ফলে দাক্ষিণাত্যে কিন্তু ফরাসি পূর্ণ হয়, কিন্তু ব্রিটিশ নৌবহর বাংলা থেকে মাদ্রাজে উপস্থিত ব্রিটিশ নৌবহর কিন্তু বাংলা থেকে মাদ্রাজে উপস্থিত হলে ফরাসি শক্তি মাদ্রাজ অবরোধ করে। ফরাসিদের মাদ্রাজ অবরোধ ব্যর্থ হলে দাক্ষিণাত্যে কিন্তু ফরাসি আধিপত্যের মর্যাদা বিনষ্ট হয়। তাহলে মোটামুটি ভাবে দেখা যায় যে সব দিক থেকে কিন্তু ফরাসিরা ক্রমশ তারা পিছন হতে থাকে। ক্লাইভের নির্দেশে বোর্ডের নেতৃত্বে বাংলা থেকে আরো নৌবহর অস্ত্রের মধ্যে দিয়ে প্রবেশ করা ফরাসির নতুন সংকট দেখা যায়। কারণ ইতিমধ্যে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে কিন্তু তারা জয়লাভ করেছিল পলাশীর যুদ্ধে, এবং তারপরে বাংলার অপরিমিত সম্পদ হস্তগত করার অধিকার কিন্তু তারা অর্জন করে, এবং সেই অর্থ তারা দাক্ষিণাত্যে ফরাসিদের বিরুদ্ধে ব্যয় করে নিজেদের প্রাধান্য স্থাপনের পথ আরো সুগম করেছিলেন। মুসি হায়দ্রাবাদ থেকে মুসি হায়দ্রাবাদ থেকে চলে যাওয়া এই অঞ্চল অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছিল। তাহলে এই সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলেন, ইংরেজ সেনাপতি আয়ারকুড এক বাহিনী নিয়ে মাদ্রাজে উপস্থিত হলে ইংরেজ শক্তি বৃদ্ধি পায়। আয়ারকুড কি করলেন, 1707 খ্রিস্টাব্দে বিখ্যাত বন্দিবাসের যুদ্ধে কিন্তু ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে পরাজিত করে বন্দীদের তাকে আশ্রয় নিতে কিন্তু বাধ্য করেছিলেন। ইংরেজের অবরোধ সত্ত্বেও লালি বেশ কিছুদিন বন্দীদের দুর্গ দখল করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দুর্গের ভিতরে রসদ এবং খাদ্যের অভাবে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। এবং লালি স্বদেশে ফিরে যায়। বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের পরাজয়ের ফলে কিন্তু ভারতবর্ষে ইংরেজদের ক্ষমতা বিস্তারের পক্ষে কিন্তু ভাগ্য নির্ধারিত হয়ে যায় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি করবে না ফরাসি। তাহলে বন্দিবাসের এই যুদ্ধে কিন্তু ভারতের ভাগ্য নির্ধারণ করে দেয়। যখন লালি স্বদেশে ফিরে যান তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1763 খ্রিস্টাব্দে প্যারিসে আমরা মোটামুটি 1763 খ্রিস্টাব্দে প্যারিসের চুক্তিতে তাহলে 1763 খ্রিস্টাব্দে প্যারিসের চুক্তিতে আমরা কি দেখতে পাচ্ছি, ইউরোপে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে ভারতবর্ষ কিন্তু ইউরোপে যা হচ্ছে তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়ছিল। তাই যেই ওখানে প্যারিসের সন্ধির দ্বারা ইউরোপ আর ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে ভারতবর্ষ কিন্তু ইউরোপ ফরাসি প্রতিদ্বন্দ্বীদের অবসান ঘটে। অবশ্য এই সন্ধি শর্তানুসারে ফরাসিরা ইংরেজদের নিকট পণ্ডিত কারিগর মানে প্রভৃতি স্থান দিয়ে ফিরে পায়, কিন্তু তাদের প্রতিশ্রুতি দিতে হয় তারা কখনো এই অঞ্চলে কিন্তু বাণিজ্য স্থাপন করা ছাড়া আর কোনো স্বার্থে ব্যবহার করতে পারবে না। যদিও প্যারিসের সন্ধির ফলে ফরাসিরা ভারতের রাজনৈতিক কেন্দ্র থেকে প্রায় তারা কিন্তু সরে গিয়েছিল বিদায় প্রকারে, কিন্তু প্যারিসের সন্ধির পর ইন্দো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার সম্পূর্ণ অবসান ঘটেছিল এই কথা একেবারে বলা যায় না। কারণ প্যারিসের সন্ধির পরও দেখা যায় ভারতের সব আঞ্চলিক যেসব ফরাসি সেনাপতি তারা ছিল, তার মানে কি ভারতের ফরাসি সেনাপতি কাজ করতো, তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে এই আঞ্চলিক শক্তিকে তারা কি করবে, তারা তখন পুরোটা যে ফরাসি প্রাধান্য হলো তা নয়, কারণ ভারতের বিভিন্ন যে অঞ্চলের মধ্যে ফরাসি কর্মচারীরা কাজ করতো, তারা করলে এই আঞ্চলিক শক্তিগুলোকে তারা মদত দিয়ে বা তাদেরকে সাহায্য করে চূড়ান্ত আঘাত দেওয়ার পরিকল্পনা করেছিল ইংরেজদেরকে। এই কারণে দেখা যায় যে মারাঠা নিজাম বা হায়দার আলীকে ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা কিন্তু সাহায্য সমর্থন করেছিল, যদি এর পিছনে তাদের কিন্তু স্বার্থ ছিল। তা সত্ত্বেও ফরাসিরা কিন্তু রাজনৈতিক দিক থেকে তারা একেবারে এখানে ব্যর্থ হয়ে যায়। তারা চিরতরে বিদায় নেয়। ভারতে ইংরেজদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠার পথ কিন্তু সুগম হয়। ইংরেজ কোম্পানি সম্পূর্ণ স্বাধীনভাবে ভারতের রাজ্যটা থেকে গ্রহণ করে।
মুঘল ফরাসি যুদ্ধে ফরাসিদের পরাজয় কিন্তু অনেকগুলোই কারণ ছিল। কারণ একটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি কোম্পানি অপেক্ষা নৌশক্তি অনেকটাই বেশি বলীয়ান ছিলেন এবং প্লাস অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে তারা শক্তিশালী ছিলেন। দ্বিতীয়ত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক দিক থেকে ইংরেজ কোম্পানি কিন্তু খুবই দুর্বল ছিলেন। ইংরেজরা জানতো তাদের কোম্পানি মূলত একটি বাণিজ্য প্রতিষ্ঠান, তাই তারা যুদ্ধের সময় কিন্তু তারা বাণিজ্যকে অবহেলা করেনি, কিন্তু ফরাসি যুদ্ধে কি করেছিল, বাণিজ্যকে কিন্তু তারা অবহেলাটা করেছিল। সেই জন্য তারা সাম্রাজ্য বিস্তার বাণিজ্যকে অবহেলা উপেক্ষা করে ভারতের সাম্রাজ্য বিস্তারে কিন্তু বেশি মনোযোগী হয়েছিল। স্বভাবতই কোম্পানির সাচ্ছিক আর্থিক সচ্ছলতা না থাকায় ফরাসি সরকারের কাছে কিন্তু তা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আর তৃতীয়ত ভারতের ফরাসিদের উপযুক্ত সামরিক ঘাঁটি না থাকায় তাদের পক্ষে অনেক সময় কিন্তু অসুবিধা দেখা দিয়েছিল। তারা বাংলাদেশে ইংরেজের এখতিয়ারে থাকায় কিন্তু বাংলাদেশ ইংরেজ এখতিয়ারে থাকায় সেখানে তারা কিন্তু কোনো সামরিক ঘাঁটি তারা ব্যবহার করার থাকায় তার অর্থনৈতিক বাংলাদেশ তাহলে বাংলা পুরোপুরিভাবে ব্রিটিশদের করাতে তারা তার সম্পদ এবং সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ পেয়েছিল। অন্যদিকে ফরাসিদের সরবরাহ ঘাঁটি দূরত্বে বজায় করা যায় অন্যরকম গুরুত্বপূর্ণ, কারণ তারা এখানে কোনো সামরিক ঘাঁটি কিন্তু সেই অর্থে তারা করতে পারেনি। চতুর্থত ভারতে ফরাসি কোম্পানি পরাজয়ের মূল কারণ হিসাবে বলা যায় যে ইংরেজের নৌশক্তি ফরাসি নৌশক্তি অপেক্ষা কিন্তু অনেকটাই শক্তিশালী ছিল। সমুদ্রের উপর ইংরেজদের কিছুটা নিরাপদ প্রাধান্য থাকায় যে কোনো স্থান থেকে অর্থ এবং সেনা আনতে কিন্তু তাদের কোনো অসুবিধা হয়নি। পঞ্চমত দ্বিতীয় এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় ফরাসি কর্তৃপক্ষ ভারতের ভিত্তিতে ফরাসি কোম্পানিকে অর্থ সৈন্যদের সাহায্য না করায় তারা দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের পতন ঘটেছিল। দ্বিতীয় কর্ণাটক কি করে ফরাসি কর্তৃপক্ষ তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় ফরাসি কর্তৃপক্ষ ভারতে তাদেরকে কোনো অর্থ সাহায্য করেনি, ফরাসি কোম্পানিকে অর্থ সৈন্য দিয়ে কোনোটাই সাহায্য তারা করেনি। তার ফলে কি তাদের সেটা তাদের যুদ্ধের অন্যতম কারণ হিসাবে পরাজয়ের কারণ হিসাবে বলে গণ্য করা যায়। ষষ্ঠত ফরাসিদের নিজের সরকার এবং সাংগঠনিক শক্তির উপরে ফরাসিরা কি করেছিল, তারা নিজের সরকার এবং সাংগঠনিক শক্তির উপরে কতটা নির্ভর করেছিল তার থেকেও বেশি নির্ভর করেছিল ভারতীয় রাজনীতিতে অনিশ্চিত সাহায্যের উপরে। তারা দেশের উপরে নিজের দেশের সামরিক এবং অর্থনৈতিক সাহায্যের উপরে নির্ভর না করে তারা ভারতীয়দের সাহায্যের উপর নির্ভর করে, সেটা যে কতটা অনিশ্চিত ছিল সেটা তারা নিজেরাও জানতো না এবং তার জন্য অনেকে তারা বিপদে পড়েছিলেন। সুতরাং দেখা যাচ্ছে মোটামুটি ভাবে এগুলোই হচ্ছে তাদের পরাজয়ের কারণ। তবুও ডুপ্লেকে যদি আমরা দেখি যে ডুপ্লে হওয়ার কৃতিত্ব পিতা কিছুই ছিল না, হার ছিল অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ফরাসিদের বলা হয় ডুপ্লে কিন্তু তার তারা চেষ্টা করেছিলেন যাতে ভারতবর্ষে তারা সাম্রাজ্য স্থাপন করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা তারা করতে পারেনি। এবার আমরা দেখবো যে আমরা জানি যে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনে বাংলা কি অবস্থা ছিল এবং এর মধ্যে দেখবো এই সময় কিন্তু ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছিল এবং মুঘল সাম্রাজ্যের পতন এবং সেই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন মানে কিছু দেশীয় রাজ্যের উত্থান বা আঞ্চলিক রাজ্যের উত্থান এবং ভারতের অন্যান্য অঞ্চলের সাম্রাজ্য বিস্তার। এর মধ্যে আমরা প্রথমে উল্লেখ করবো হচ্ছে অযোধ্যা। 18 শতকে মুঘল সাম্রাজ্যের ভাঙনের পূর্বে প্রাদেশিক শাসকরা কেন্দ্রীয় কর্তৃত্বকে অস্বীকার করে আঞ্চলিক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলি ছিল হচ্ছে অযোধ্যা, হায়দ্রাবাদ এবং বাংলা। সেই যুগে অযোধ্যা রাজ্যটি শুধু অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর পূর্ব দিকে ছিল বেনারস, পশ্চিমে কিছু অঞ্চল এলাহাবাদ এবং কানপুরের কাছের কয়েকটি জেলা নিয়ে রাজ্যটি গঠিত হয়েছিল। স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বুরহান উল মুলক, সাদাত খান বুরহান উল মুলক। তিনি সাদাত খান ছিলেন সেই যুগের তিনি 1720 খ্রিস্টাব্দে তিনি অবির মঙ্গল অভিজাত হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন এবং আগ্রার গভর্নর নিযুক্ত হন। 1722 খ্রিস্টাব্দে অযোধ্যার সুবাদারের দায়িত্ব গ্রহণ করে তিনি গাজীপুর, জৌনপুর এবং চুনা অযোধ্যার অন্তর্ভুক্ত করে দেন।
আর ক্রমশ সাদাত খান কিন্তু শক্তি এবং খ্যাতি দুই লাভ করেন। নাদির শাহের আক্রমণের সময় তিনি সম্রাট মোহাম্মদ শাহের আহ্বানে দিল্লিতে যান। নাদির শাহের সঙ্গে এক অবাঞ্ছিত চুক্তি করে তিনি মর্মাহত হন। এই পরিণতিতে তিনি আত্মহত্যাও করেছিলেন। তাহলে তিনি কিন্তু 1722 খ্রিস্টাব্দে অযোধ্যার সুবাদারের দায়িত্ব কিন্তু গ্রহণ করেছিলেন। সাদাত খান ছিলেন সেই যুগের একজন সফল অভিজাত, দক্ষ শাসক এবং যোগ্য সেনাপতি। তিনি যখন অযোধ্যার শাসক নিযুক্ত হয়েছিলেন তখন চতুর্দিকে কিন্তু ভীষণভাবে বিশৃঙ্খলা চলছিল। তিনি বিশৃঙ্খলা এই অঞ্চলে রহিলা আফগান এবং রাষ্ট্রীয় জমিদার কিন্তু বেশ শক্তিশালী। তাদের দমন করে সুবাদারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছিল দুরূহ কাজ। এই জমিদারদের অনেকে কিন্তু অনেকেই ছিলেন হচ্ছে সাদাই খান নামক অনুদানের অধিকারী এক শক্তিশালী সামাজিক গোষ্ঠী। এরা অর্থ সঞ্চয় করে অনেক পুরনো জমিদারি কিনেছিলেন এবং দুর্গ নির্মাণ ও সৈন্য সংগ্রহ করে তার স্বাধীনভাবে চলতে থাকে। সাদাত খান অযোধ্যার সুবাদার হিসাবে কিন্তু এই জটিল পরিস্থিতির মোকাবিলা করেন এবং তিনি স্বাধীন অযোধ্যাকে প্রতিষ্ঠা করেছিলেন। জমিদারদের কঠোর দমন করে তিনি তাদের সুবাদারের আনুগত্য স্বীকার করতে এবং রাজত্ব দিতে বাধ্য করেছিলেন। মানে তিনি কি জমিদারদের কঠোরভাবে শাস্তি দিয়ে তিনি তাদের সুবাদারদের তার আনুগত্য স্বীকার করতে এবং ও রাজস্ব দিতে কিন্তু তিনি বাধ্য করেছিলেন। তাহলে মোটামুটি ভাবে দেখা যায় যে সাদাত খান কিন্তু অযোধ্যা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও তিনি কিন্তু স্বীকার করে আদর্শ নিতে বাধ্য করেছিলেন। বিশৃঙ্খলা অযোধ্যা রাজ্যে তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে স্বাধীন এবং অযোধ্যা রাজ্যে পত্তন করেন। অযোধ্যা রাজ্যের আরো একটি বড় সমস্যা ছিল, এই রাজ্যের মুঘল সুবাদারদের অনেকেরই জায়গির ছিল, মানসাব দ্বারা বিদেশে আমির নিযুক্ত করে রাজস্ব আদায় করত। এই আমিররা ভূমি রাজস্ব আদায় ছাড়া প্রশাসনিক কিছু অধিকার ভোগ করত এবং প্রশাসনিক জটিলতাও দেখা দিত। তখন কিন্তু এই বুরহান সাদাত খান সেগুলোকে যথেষ্ট সুন্দরভাবে সেগুলোকে তিনি রাজস্ব আদায়ের সংগ্রহ নিজের হাতে তুলে নেন এবং সংগৃহীত রাজস্ব থেকে মনসাবদারদের প্রাপ্য মিটিয়ে দিতে তিনি জাগির মোহাম্মদ আমির এবং মহলের আমির এবং আমিরদেরকে নিযুক্ত করতেন। এই সংস্কারের ফলে সুবাদের আয় বেড়েছিল। অযোধ্যা মুঘল সুবাদারদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু এই সংস্কারের ফলে সুবাদারদের যেমন সুবাদারদের আয় বেড়েছিল এবং অযোধ্যার মুঘল সুবাদারদের প্রভাব ও প্রতিপত্তি কিন্তু কমেছিল। মুজাফফর আলম মনে করেছিলেন যে এই সংস্থা প্রবর্তন করে সাদাত খান অযোধ্যায় একটি স্বাধীন রাজ্য পদক্ষেপে করেন। সাদাত খানের মৃত্যুর পরে তার ভ্রাতুষ্পুত্র এবং জামাতা সাফদার জান কিন্তু সিংহাসনে বসেন এবং তিনি যথেষ্ট যোগ্য শাসক ছিলেন। শাসন ও সংস্কারের ক্ষেত্রে তিনি তার তীব্র সাদাত খানের নীতি কিন্তু অনুসরণ করেন। তিনি সম্পর্কে ছিলেন তার ভাইয়ের ছেলে সাদাত খানের এবং তার জামাতা। মোটামুটি ভাবে অযোধ্যায় কিন্তু সমৃদ্ধি দেখা দিয়েছিল। বিদ্রোহী জমিদারদের তিনি দমন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এছাড়াও জাতি ধর্ম নির্বিশেষে সকলকে যোগ্যতার ভিত্তিতে তাকে কিন্তু উচ্চ পদে থেকে নিযুক্ত করেছিলেন। শাসন দিক থেকে তিনি অনেক সংস্কার করেছিলেন। মারাঠা আক্রমণের সময় সম্রাট তাকে বিহার এবং বাংলা রক্ষার কিন্তু নির্দেশ দিয়েছিলেন। তাহলে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে তারপরেও কিন্তু আমাদের সাম্রাজ্য খুব সুষ্ঠুভাবে চলছিল। তার মৃত্যু হওয়ার পর তার পুত্র সুজাউদ্দৌলা কিন্তু নবাব হন। তিনি দক্ষ সৈনিক, যোগ্য শাসক এবং দূরদৃষ্টি সম্পন্ন তিনি রাষ্ট্রনেতা ছিলেন না এবং সেই সময় কিন্তু তার সম্রাট হয়ে তিনি তার হিসাবে নিযুক্ত করেন দ্বিতীয় শাহ আলমকে। এই সময় কিন্তু তিনি বিহার আক্রমণ ব্যর্থ হন। আবদালি ভারত আক্রমণ তিনি আফগানের পক্ষ নেন, সম্রাটকে সঙ্গে নিয়ে বুন্দেলখন্ড আক্রমণ করেন ইত্যাদি। ইংরেজদের কাছে পরাস্ত হয়ে আমরা জানি বাংলার নবাব মীর কাসিম সিরাজউদ্দৌলা সাহায্য প্রার্থী হয়েছিল। সিরাজউদ্দৌলা মীর কাসিম এবং দিল্লি থেকে কিন্তু ইংরেজদের কাছে পরাস্ত হয়ে বাংলার নবাব মীর কাসিম সিরাজউদ্দৌলার সাহায্য প্রার্থী হয়েছিলেন।
সুজাউদ্দৌলা মীর কাসেম দিল্লি থেকে বিতাড়িত সম্রাট দ্বিতীয় শাহ আলমকে আক্রমণে বা সুজাউদ্দৌলা মীর কাসেম এবং সেই সময় দিল্লি থেকে বিতাড়িত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলা আক্রমণের সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত অগ্রসর হলে সেনাপতি হেক্টর মানলো বক্সার যুদ্ধে তিনটে শক্তিকে পরাজিত করে। তারপর তো আমরা জানি বক্সার যুদ্ধে কি কি গুরুত্বপূর্ণ, কি তার গুরুত্ব ছিল ইত্যাদি। পলাশীতে ইংরেজ শক্তির সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে কিন্তু কি হলো, শ্রেষ্ঠ মোগল শক্তি ইংরেজের কাছে পরাজিত হয়ে যায় এবং সমগ্র পুরো ভারতে কিন্তু ইংরেজ স্থাপনে প্রাধান্য তৈরি হয়ে যায়। এবং এরপরে সুজাউদ্দৌলার সঙ্গে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সন্ধি স্বাক্ষর করে, এলাহাবাদে প্রথম দ্বিতীয় সন্ধি ইত্যাদি। এর মধ্যে আমরা যেটা দেখছি একই সঙ্গে দেখছি ব্রিটিশে বাংলা দিল্লি জয় করে, সিরাজদৌল্লা মির্জাফর, হ্যাঁ, মীর কাসিম ও ব্রিটিশদের। আমরা জানি যে সিরাজদৌল্লা আশা করা মুর্শিদকুলি খান এই সময় কিন্তু বাংলায় যথেষ্ট সুসমৃদ্ধ ছিল, কিন্তু সিরাজদৌল্লা সিংহাসনে যখন বসে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সাথে মুর্শিদকুলি খায় ফরমান ফলে তারা দস্তক ফরমানের দ্বারা তারা একটা দস্তক লাভ করেন এবং এই দস্তকে কিন্তু অপব্যবহার করতে শুরু করেন। তখন সিরাজদৌল্লা এই বন্দোবস্ত তিনি মেনে নেন না এবং তিনি তার প্রতিবাদ করেন এবং তিনি রাজবল্লভকে রাজবল্লভকে তার দরবারে ডেকে পাঠান হিসাবপত্রের জন্য। তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সঙ্গে তার বিরোধ বাধে এই দস্তকের অপব্যবহার করারই এবং তিনি দেখতে পাচ্ছিলেন যে তারা তাকে তিনি সিংহাসনে আসার পরে তারা তাকে প্রথমত আনুগত্য বা উপঢৌকন পাঠাতে তারা অস্বীকার করেন এবং সিরাজদৌল্লার মাসি ভাসিটি বেগম আমরা জানি তিনি এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত ক্লাইভের সঙ্গে 757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ, সিরাজদৌল্লা এবং লর্ড ক্যাভের মধ্যে পলাশীর যুদ্ধ হয়। এই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হয় এবং মীর কাসিম এবং যুদ্ধের বিশ্বাসঘাতককে কিন্তু মির্জাফরকে তখন সিংহাসনে বসানো হয়। মির্জাফর তার হাতে পুতুল ছিলেন, তিনি ব্রিটিশদের তুষ্ট করার জন্য অনেক কিছু উপযোগ করেছিলেন, তারপরে তিনি স্বাধীনভাবে রাজত্ব করতে কিন্তু পারছিলেন না। তখন তাকে সরিয়ে তার পুত্র মীর কাসিমকে কিন্তু বাংলার সিংহাসনে বসানো হয়। মীর কাসিমও কিন্তু খুব স্বাধীন চেতা নবাব ছিলেন, তিনি অনেক রকমেরই তিনি তার মুঙ্গেরে স্থানান্তরিত করেন। তারপর তিনি ফরাসি সৈন্যকে তার সৈন্যবাহিনীতে নিয়ে আসেন, তিনি আধুনিক রণকৌশল শিখতে শুরু করেন, কিন্তু ব্রিটিশ সরকারের চোখে কিন্তু তার মোটেও তার সুদৃষ্টি তার ভালো চোখে দেখতেন না। তখন তারা কি করলো, যখন সিরাজদৌল্লা এবং মীর কাসিম এবং তারা মিলে তারা আক্রমণ করলেন ব্রিটিশ সরকারকে, কিন্তু ব্রিটিশ সরকার তাদের 64 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে কিন্তু তাদেরকে পরাজিত করে। এই বক্সারের যুদ্ধে পলাশীর যুদ্ধে আমরা দেখেছিলাম ইংরেজের প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই বক্সারের যুদ্ধে মুঘল শক্তি পরাজয় হয় এবং পুরো সমগ্র বাংলা তারা অধিকার ভারতের ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের পথ সুগম হয়ে যায়। এদিকে মাধ্যম রাজদণ্ডে পরিণত হয়। পরবর্তীকালে কোম্পানি দেওয়ানি লাভ করে এবং দেওয়ানি লাভ করার ফলে কিন্তু তারা প্রচুর পরিমাণে অর্থ তাদের হাতে আসে। কোম্পানি এখানে হয়ে যায় তখন ক্ষমতা দায়িত্বহীন, বাংলার নবাব হয়ে যান দায়িত্বহীন শাসক, কারণ বাংলার নবাব তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পুতুলে পরিণত হয়েছিল। একই সঙ্গে আমরা দেখতে পাবো যে পাশাপাশি সময় কিন্তু মহীশূর রাজ্যেরও কিন্তু প্রতিষ্ঠা এবং উত্থান হয়েছিল। 18 শতকের মধ্যভাগে ভাগ্যান্বেষী সৈনিক হায়দার আলী মহীশূর রাজ্যে কিন্তু ক্ষমতা দখল করেছিলেন। এই সময় সমগ্র দক্ষিণ ভারতের রাজনীতি ছিল অশান্ত এবং অস্থির। ভারতীয় রাজারা পার্শ্ববর্তী অঞ্চল দখল করে সম্পদ ও শক্তিবৃদ্ধির কথা ভাবে। দেশি শত্রুর বিরুদ্ধে বিদেশি কোম্পানিগুলি সাহায্য নিতে তিনি দ্বিধা করতেন না। বিদেশি কোম্পানিগুলো কি করতো, তখন ভারতীয় রাজাদের দ্বন্দ্বের সুযোগ নিয়ে, যেটা আমরা সবসময় দেখি দ্বন্দ্বের সুযোগ নিয়ে কিন্তু বহিরাগত শক্তিরা সবসময় তারা নিত।
বাজারে দ্বন্দ্বের সুযোগ নিয়ে রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ পূরণ করে নিত। শুধু সুযোগ সৃষ্টি হলে না, তারা হস্তক্ষেপ করতে তা নয়, কোম্পানিগুলো নিজেরাই উদ্যোগী হয়ে সুযোগ তৈরি করে নিত, শক্তি এবং শ্রমের উপর ভিত্তি করে। তার মানে সবসময় সুযোগ সৃষ্টি হতো তা নয়, কোম্পানি থেকে তারা কিন্তু সুযোগ তৈরি করে নিত। হুম। হায়দারের উত্থানের সময় তিনি খুবই সাধারণ ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি কিন্তু মহীশূরের ওয়াদিয়া বংশধর চিক্কা কৃষ্ণনাথের ক্ষমতা শুরু করে তার দুজন উচ্চপদস্থ কর্মীদের তার ক্ষমতা হস্তগত ছিল। হায়দার নানজাগের অনুগত অফিসার ছিলেন। তিনি প্রভুর হাত থেকে রাষ্ট্রক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিলেন। পানিপথে তৃতীয় যুদ্ধের পরে মারাঠা শক্তি কিছুদিনের জন্য নিষ্প্রভ হয়ে পড়েছিলেন। হায়দার তখন এই অবস্থার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী সিরা, বেগপুর, সুবা প্রভৃতি অঞ্চল দখল করে মহীশূরে সম্প্রসারণ ঘটিয়েছিলেন। হায়দারের উত্থানের সময় দক্ষিণ ভারতে ইংরেজ, মারাঠা ও নিজাম এই তিন শক্তি আধিপত্য লাভের চেষ্টা কিন্তু নিযুক্ত ছিল। মারাঠারা হায়দারের ক্ষমতা লাভকে সুনজরে কিন্তু কোনোদিনই দেখেনি। নিজাম হায়দারের উত্থানে মারাঠারা হায়দারের ক্ষমতা লাভকে সুনজরে দেখেনি। নিজাম হায়দারের উত্থানে কিন্তু আতঙ্কিত বিস্মিত বোধ করেন। এই তিন শক্তির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে যায়। তাহলে ইংরেজরা হায়দার এবং টিপুর অধীনস্থ মহীশূর রাজ্যকে তাদের মাদ্রাজ প্রেসিডেন্টে আসে কর্ণাটকের পক্ষে কিন্তু বিপজ্জনক মনে করেছিল। তাহলে এর ফলে কি হয়েছিল, তাদের সঙ্গে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ শুরু হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই। হায়দার প্রায় মহীশূর রাজ্যের সঙ্গে ব্রিটিশদের প্রায় তিনবার তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। 1767 থেকে 69, 1780 থেকে 84, 1790 থেকে 92 এবং 1799। দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ, নিজাম, মারাঠাদের দ্বিপক্ষীয় সংঘর্ষে অনিচ্ছ সত্ত্বেও কিন্তু হায়দার ইংরেজদের সঙ্গে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছিল। শাসনের শুরু থেকে হায়দার ইংরেজ বিরোধী ছিলেন না, কতগুলো ঘটনা ঘটেছিল যার ফলে তিনি কিন্তু ইংরেজ বিরোধী হয়ে উঠেছিল। কারণ আমরা জানি ইতিমধ্যে কোম্পানি সত্ত্ববিলোপ নীতি বা নতুনতামূলক নীতি এগুলো অনেক দেশীয় রাজ্যে কিন্তু ব্রিটিশদের করায়ত্ত হয়ে যাচ্ছিল। কর্ণাটকের যুদ্ধের সময় হায়দার ফরাসিদের পক্ষ নিয়েছিলেন, ইংরেজরা তাকে শত্রু বলে গণ্য করেছিল। কর্ণাটকের যুদ্ধের পর থেকে রাজসভায় ফরাসিদের আধিপত্য বেড়েছিল এবং সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালো চোখে দেখেনি। তার মানে এখানে তারা যুদ্ধালে মোটামুটি এই 4টি ইংরেজ যুদ্ধের মাধ্যমে দেখেছি শেষ পর্যন্ত কিন্তু মহীশূর সাম্রাজ্য কিন্তু পরাজিত হয়েছিল এবং ব্রিটিশ সরকার কিন্তু তা দখল করে নিয়েছিল। এর মধ্যে আমরা দেখবো যে শুধু যে পাঞ্জাব নয়, মারাঠাদের সঙ্গেও কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধের পরে বালাজি রায়ের মৃত্যু হলে তার দ্বিতীয় পুত্র প্রথম মাধবরাও মারাঠাদের পেশোয়া হন এবং মারাঠা সাম্রাজ্যের কিন্তু পুনরুজ্জীবন ঘটে এবং ধীরে ধীরে কিন্তু মারাঠারা নানা কারণে মারাঠাদের সঙ্গে ইংরেজদের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তিনটে মারাঠা যুদ্ধ আমরা দেখেছিলাম। প্রথম ইন্দো মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 থেকে 82, আর দ্বিতীয় ইন্দো মারাঠা যুদ্ধ হয়েছিল 1708 থেকে 1806, যেটা বেসিনের সন্ধি দ্বারা অবসান হয়েছিল। তৃতীয় ইন্দো মারাঠা যুদ্ধ ছিল 1857 থেকে 18 খ্রিস্টাব্দে। এর মধ্যে আমরা দেখবো পাঞ্জাবে কিন্তু শিখ জাতির উত্থানও শুরু হয়েছিল। উত্তর পশ্চিমে ভক্তিবাদের শ্রেষ্ঠ প্রবক্তা হলেন গুরু নানক। হ্যাঁ, কবি শিষ্য গুরু নানকের শিষ্যরাই কিন্তু শিখ নামে কিন্তু তারা পরিচিত হয়। ধর্মীয় সংস্কার আন্দোলন হিসাবে শুরু হলো, তাহলে কি ধর্মীয় সংস্কার আন্দোলন হিসাবে শুরু হলো শিখ আন্দোলন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনে কিন্তু পরিণত হয়েছিল। যুগে যুগে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বিদেশিরা ভারতে প্রবেশ করেছিলেন। বাবর এই পথে ভারতে প্রবেশ করে মুঘল সাম্রাজ্য কিন্তু গড়ে তুলেছিলেন। তাহলে যুগে যুগে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয়রা সীমান্ত দিয়ে বিদেশিরা ভারতে প্রবেশ করেছিল। বাবর এই পথেই কিন্তু ভারতে প্রবেশ করে মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি কিন্তু পাঞ্জাব দিয়ে ঢুকেছিলেন। মুঘল সৈন্যবাহিনী এই অঞ্চলের উপরে নিষ্ঠুর অত্যাচারে চালিত তারই দর্শন ছিলেন একমাত্র গুরু নানক। নানকের সমকালীন নদী শাসক শিক্ষা হিন্দুদের প্রতি বৈষম্য আচরণ করে নানান কারণে কিন্তু তখন ভারতীয় গুরু নানক তিনি ভক্তিবাদ প্রচার করেছিলেন। নানক সাধারণ ভাষায় তার আদর্শ ধর্মমত প্রচার করতেন, চৈত্য গঠনের উপরে জোর দিয়েছেন ইত্যাদি।
তারপরে একটি পাঞ্জাবিদের শিখ জাতির উত্থানের কাজ দেখলাম নানকের সাহায্যে হয়েছিল এবং শুধু শিখ জাতি না এই শিখ মিছিল ছিল তো মারাঠা আফগান দ্বন্দ্বের সময় কিন্তু শিখদের যুদ্ধে উত্থান ঘটতে থাকে। পানিপথের তৃতীয় যুদ্ধের পর শিখরা কিন্তু আফগানদের আক্রমণ করেছিল। তাহলে মোটামুটি ভাবে শিখ প্রতিরোধ শূন্য করতে পারে না আফগানি দেশে ফিরে গিয়েছিল। এর মধ্যে আমরা দেখি যে উত্তরে কামরান জোট 12টি মিসাইল শিখদের হাতে রেখেছিলাম। শিখ সার্বভৌমত্ব ঘোষিত হয় এবং সেই সময় কিন্তু পাঞ্জাবে বারোটি শিখ মিছিলের স্থাপন হয় এবং এর হাত ধরেই কিন্তু রঞ্জিত সিংয়ের উত্থান হয়। তিনিও কিন্তু একটি শিখ মিছিলের নেতা ছিলেন এবং ক্রমশ তিনি যখন শক্তি বৃদ্ধি করতে থাকেন মিছিলগুলো পরিচালনায় কিন্তু গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করা হতো। শিখ মিছিলের সর্দাররা অহিংসার আকার থাকতে মিলিত তাদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করে নিত এবং এই রঞ্জিত সিং এর উদ্দিনের উত্থানের সঙ্গে শিখদের সাথে কিন্তু ব্রিটিশ সরকারের দ্বন্দ্ব শুরু হয়, যার প্রতিফলন আমরা প্রথম ইন্দো শিখ যুদ্ধ, দ্বিতীয় ইন্দো শিখ যুদ্ধ এবং লাহোরের সন্ধির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। এবং রঞ্জিত সিংয়ের নেতৃত্বে কিন্তু একটা রাজতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে আজকে আমাদের দীর্ঘ আলোচনা থেকে শিখরা তিনি কিন্তু সুকাচার্যের মিছিলে কিন্তু তিনি ছিলেন, তিনি হচ্ছেন কিন্তু শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে পাঞ্জাবের শিখ জাতির উত্থানে ভূমিকা ছিল নানক এবং শিখ মিছিলের উত্থানের পিছনে রঞ্জিত সিংয়ের কিন্তু একটা অবদান ছিল। এবং মোটামুটি ভাবে যে আজকে দীর্ঘ আলোচনাতে আমরা দেখতে পেলাম যে ব্রিটিশ সরকার যেভাবে এখানে স্থাপন করে তারা কিন্তু সবসময় অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিচ্ছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পেরেছিল। তারা অন্যান্য সমস্ত ইউরোপীয় বণিকদের উঠিয়ে তারা নিজেদের কিন্তু বাণিজ্যিক প্রাধান্য স্থাপন করেছিল। শুধু বাণিজ্যিক প্রাধান্য না, সেই সঙ্গে কিন্তু তারা এবং সাম্রাজ্য বিস্তার করেছিল এবং প্রায় আমরা সবাই জানি দীর্ঘ 200 বছর তারা কিন্তু ভারতবর্ষে শাসন করেছিল। যদিও 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সমগ্র ভারতবর্ষ এক যদি সেখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠত, তাহলে হয়তো 1947 অব্দি আমাদের স্বাধীনতার সময় লাগতো না, কিন্তু সেই সময় দেখছিলাম আঞ্চলিক কিছু স্বার্থ বেশি লোকই তারা কিন্তু এই 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। তাই আমাদের এই অধ্যায়টি যখনই আমরা দেখতে পাই আরো সেই সঙ্গে দেখলাম যে মুঘল সাম্রাজ্যের ভাঙনের ফলে হায়দ্রাবাদের নিজাম অযোধ্যা এবং অন্যান্য আঞ্চলিক রাজ্যের মধ্যে উত্থান ঘটেছিল এবং তার বহুদিন ধরে তারা শাসন করেছিল। তাহলে এই এদের হাত ধরেও কিন্তু আমরা দেখতে মুঘল শাসকদের মুঘল সাম্রাজ্যের পতনের পরে দেখলাম অযোধ্যার উত্থান হয়েছিল, তার সঙ্গে বাংলার উত্থান ছিল। বাংলার মুর্শিদকুলি খান, আলীবর্দী খান এদের পরে কিন্তু সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিলেন, কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে কিন্তু তাদের নবাবদের ইংরেজদের কিন্তু বিরোধ বেড়েছিলেন এবং শেষ পর্যন্ত পলাশির যুদ্ধে কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তো আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।